কখনো কি ভেবে দেখেছেন প্রাইম মিনিস্টারের ছেলে এলাকার চিপাচাপায় মাস্তানি করে, চাঁদা দাবি করে? এমনটাই ঘটেছে বাংলাদেশের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় নাকি করতেন চাঁদাবাজি। ইনি আবার সন্ত্রাসীও বটে। কি সেই আসল ঘটনা জানবো আজকের ভিডিওতে। মোহাম্মদপুর, ধানমন্ডি এবং হাজারীবাগ অঞ্চলের ব্যবসায়ীদের রক্ত হিম করে দিতে জয়ের নাকি একটি ফোন কলেই যথেষ্ট ছিল। সুব্রত বাইন, মোল্লা মাসুদ এবং মুরগি মিলনের মতো পেশাদার অপরাধীদের নিয়েই ছিল তার 7 স্টার গ্রুপ, 5 স্টার গ্রুপ এবং 7 স্টার গ্রুপ 90 দশকের রাজধানী এবং এর আশেপাশের এলাকায় ব্যবসায়ীদের মাঝে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এদের মধ্যে পিসি হান্নান, কালা জাহাঙ্গীর এবং ডাকাত শহীদের নেতা ছিল জিসান আহমেদ। জিসান দুবাইয়ে গ্রেপ্তার হয়। জয় প্রথমে গ্রেপ্তার হয়েছিল 1999 সালে। প্রধানমন্ত্রীর ছেলে পরিচয় দিয়ে সে সাভার ইপিজেড এবং তার আশেপাশের পর্যটন এলাকা থেকে চাঁদা দাবি করত সব সময়। তার লক্ষ্য থাকতো মূলত কেবল টিভি ব্যবসায়ী, রিয়েল এস্টেট, দালাল এবং শপিং কমপ্লেক্সগুলো। এসবের মালিকদের কাছ থেকে হুমকি দিয়ে কয়েক লক্ষ থেকে শুরু করে কয়েক কোটি টাকা পর্যন্ত চাঁদা চাওয়া হতো। চাঁদা দিতে বাধ্য করার জন্য তার লোকজনকে পাঠানো হতো এবং কি ভয়ভীতি দেখানো হতো। কিন্তু কেউ যদি টাকা না দিতে চায় তাহলে তাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়। এই দুই অপরাধী গ্যাং এতটাই ভয়ভীতি দেখানো শুরু করে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাধ্য হয়ে এদের 23 জনকে 2001 সালের 27 ডিসেম্বর মোস্ট ওয়ান্টেড অপরাধী হিসেবে ঘোষণা করে। এই দুই গ্যাংয়ের প্রধান জয় এবং জিসানকে ধরিয়ে দেওয়া বা তাদের ধরিয়ে দিতে সহায়তাকারীদেরকে 50,000 টাকা থেকে প্রায় 1 লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার জন্য ঘোষণা করা হয়। এই ঘোষণার পরেই তারা বাংলাদেশ থেকে পালিয়ে যায় বলে বিভিন্ন গণমাধ্যমে খবরে প্রকাশ পায়। কিন্তু এতে ব্যবসায়ীদের হুমকি দেওয়া বন্ধ হয়নি, তাও বেড়ে গিয়েছে। ঘোষণার পর জয় কমপক্ষে 3টি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এছাড়াও একাধিক চাঁদাবাজি এবং টেন্ডারবাজির সঙ্গেও জড়িত নাকি ছিলেন। এই অবস্থা চলতে থাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই অপরাধীদের নাম ইন্টারপোলের লাল তালিকাভুক্ত করে। তবে এখন পর্যন্ত 23 জনের মধ্যে জয় সহ 13 জনের হদিশ খুঁজে পাওয়া যায়নি। দ্য ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো ঢাকা ধারণা করেছিল যে জয় অস্ট্রেলিয়াতে পলাতক আছে। 3টি দেশে 6 মাসব্যাপী তদন্ত করে দ্য ডেইলি স্টার এবং কানাডার গ্লোবাল নিউজ। জয়ের সাদৃশ্য এক ব্যক্তির সন্ধান পায়। ভারতের কলকাতার নাগরিক মোহাম্মদ তারেক রানা 5 বছর আগে কানাডায় পাড়ি জমান। সেখানে সুনাম অর্জনের জন্য খুব বেশি সময় লাগেনি তার। তিনি টরন্টোর পূর্ব দিকের শহরে অ্যাজেক্সে একটি রিয়েল এস্টেট সংস্থা করেন। সেখান থেকে রাজনৈতিকভাবে সংযুক্ত আন্তর্জাতিক উদ্যোক্তা এবং সমাজসেবী হিসেবে নিজেকে পরিচয় দেন, এমনকি নিজের নাম ডাকও তৈরি করেন। তার পরিকল্পনা অনুযায়ী 2018 সালে এজেক্সের উদীয়মান উদ্যোক্তা হিসেবে বেশ কিছু পুরস্কার নিজের ঝুলিতে ভরে ফেলেন তিনি। কানাডার রাজনীতিবিদ আহমেদ হুসেন সেই দেশের অভিবাসী বিষয়ক মন্ত্রী থাকাকালীন সময়ে তারেক রান্নার সঙ্গে ওঠানো ছবিতে তাকে দেখা যায় এবং কি তাদের দুজনকেই জয়ের মতোই লাগে। বিস্ময়কর ভাবে রানা এবং জয়ের জন্ম তারিখ, উচ্চতা, স্বাস্থ্য সমস্যা, এমনকি উচ্চ বিদ্যালয়ও একই যেখানে তারা পড়াশোনা করেছেন। জুলাইয়ে অ্যাজেক্সের রানার অফিসে জয়ের ইন্টারপোলের কাছে পাওয়া ছবি দেখালে গ্লোবাল নিউজকে বলেছিলেন, আমি এই লোক না। তবে তিনি স্বীকার করেন যে পলাতক ব্যক্তির মতোই তিনি দেখতে এবং রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশও এই বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, এই ব্যক্তির চেহারা আমার সঙ্গে অনেক মিল, কিন্তু গত 2.5 বছর ধরে এই ব্যক্তির সঙ্গে আমার চেহারার মিল থাকার কারণে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। বাংলাদেশের পুলিশ তালিকায় নাম আসার পর জয় কোনো এক সময় মালয়েশিয়া পালিয়ে যায়। এরপর 2003 সালে কলকাতায় আসেন। 2007 সালের 17 মার্চ পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতার কসবা পেট্রোল পাম্প থেকে 6 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে 3টি সন্দেহভাজন পাসপোর্ট উদ্ধার করা হয়। পুলিশের কাছে তারা স্বীকার করে যে গোপন পথ দিয়ে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই তারা ভারতে প্রবেশ করেছে। আদালতের তথ্য অনুসারে তারা পুলিশকে জানিয়েছিল 7 স্টার গ্যাংয়ের একজন নেতাও সেই শহরে জাল নথির সাহায্যে আশ্রয় নিয়েছেন। 2007 সালে জয় সন্দেহে গ্রেপ্তার করা হয় একজন ব্যক্তিকে এবং তিনি নিজেকে রানা হিসেবে দাবি করেন। আদালতে তিনি নিজেকে করদাতা ভারতীয় ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করেন। আদালতে তার আইডি এবং ব্যবসায়িক নথি দেখান মোহাম্মদ তারেক রানা হিসেবে। তিনি গাউস ফ্যাশন এবং জি ফ্যাশনের স্বত্বাধিকারী হিসেবে নিজেকে উপস্থাপন করেন। 2004 সালে ইস্যু হওয়া একটি ভারতীয় ড্রাইভিং লাইসেন্সও নাকি সেই সময় দেখান তিনি, যেখানে তার নাম রয়েছে তারেক রানা। এছাড়াও 2005 সালে ইস্যু করা একটি ভারতীয় পাসপোর্টও দেখান
যার মাধ্যমে তিনি নাকি সিঙ্গাপুরেও গিয়েছিলেন। তখন রানা অসুস্থ থাকায় আদালতে এ মামলার শুনানি সাময়িক বন্ধ ছিল। পরবর্তীতে আসলে কি হয়েছিল সেটা আর তেমন জানা যায়নি। এই মামলার দায়িত্বে থাকা এক ভারতীয় পুলিশ কর্মকর্তা এই যৌথ তদন্তকারীর জানান যে রানা নিজেকে জয় হিসেবে স্বীকার করেছিল। পরে তাকে ঠিক কি কারণে মুক্তি দেওয়া হয় এবং দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয় সেটা তার জানা নেই। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশ করা হয়েছে 2008 সালের জুনে তাকে মুক্তি দেওয়া হয়েছিল এবং সে বছরই ডিসেম্বরেই নিখোঁজ হয় তিনি। সেই সময় নিখোঁজ হওয়ায় পুলিশকে দোষারোপ করে তার পরিবার। রানার পাসপোর্ট অনুযায়ী সে কলকাতা থেকে মালয়েশিয়া যায়। 2006 সাল থেকেই মালয়েশিয়ার মাই সেকেন্ড হোম প্রোগ্রামের আওতায় নাকি সে দেশের নাগরিক সে। প্রথমবার রানা কানাডায় যায় বন্ধুদের সঙ্গে দেখা করার ভিসা নিয়ে। সেখানে কিছুদিন থেকে ফেরত আসেন এবং পুনরায় কানাডায় বিনিয়োগের আগ্রহ দেখিয়ে ভিসার আবেদন করেন, কিন্তু তার সেই ভিসা বাতিল হয়ে যায়। কারণ ছিল তার পড়াশোনা তেমন একটা ছিল না। কাকতালীয়ভাবে বাংলাদেশের সিআইডির কাছে থাকা তথ্য অনুযায়ী জয় মাত্র 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। পরবর্তীতে তিনি 10 বছরের ভ্রমণ ভিসার জন্য আবেদন করেন এবং সিঙ্গাপুরের কানাডিয়ান দূতাবাসের মাধ্যমে। এমনকি 2012 সালের 13 ডিসেম্বর তিনি কানাডার ভিসা পেয়ে যান। ভিসা পাওয়ার 15 দিন পরই নাকি তিনি কানাডায় চলে যান। রানা কানাডায় যাবার পর সেখানে কাজের জন্য ভিসা পাওয়ার আবেদন করলে জয়ের বিষয়টি সামনে আসে, কিন্তু সেই সময় তার আইনজীবী কর্তৃপক্ষকে বোঝাতে সক্ষম হন যে তিনি আসলে জয় নন। এমনকি তার আঙ্গুলের ছাপ কোনো অপরাধীর সঙ্গে মিলে না। আসলে ঘটনা হচ্ছে যে বাংলাদেশের আঙ্গুলের ছাপ নিয়ে ডাটাবেস তৈরির কাজ শুরু হয় 2009 সালে, যার 8 বছর আগেই জয় পালিয়ে গিয়ে নিজেকে কানাডায় বেশ বড় মাপের একজন ব্যবসায়ী হিসেবে সেটেল করে নিয়েছেন। আসল ঘটনা যদি জানতে হয় তাহলে অবশ্যই সেটা জয়ের মুখ থেকেই শুনতে হবে। তো এই ছিল একজন শীর্ষ সন্ত্রাসী যে প্রধানমন্ত্রীর ছেলে পরিচয় দিয়ে চাঁদাবাজি করত এবং তার কারণে মানুষ থরথরে কাঁপত। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।